ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার আজকে তোমাদের ম্যাথ ক্লাস করাবো। আজকে হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতির প্রথম ক্লাস। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। শুরু করার আগে আমরা একটা কথা বলি, আমরা কিছু বেসিক সূত্র বা বেসিক ধারণা সেটা আমরা ক্লিয়ার করে নেব, তারপরে আস্তে আস্তে আমরা এগোবো। তো সবার প্রথমে কিছু সূত্র বলতে পারো বা কিছু প্রয়োজনীয় তথ্য যেগুলো আমরা জানলে আমাদের সুবিধা হবে সেটা আমরা আগে দেখে নিই। সবার প্রথমে সবাই যদিও জানে তবু আবার একবার বলছি যাতে মনে থাকে, ক্রয় মূল্য এটাকে আমরা বলবো কস্ট প্রাইস, অর্থাৎ এটাকে আমরা সংক্ষেপে লিখব সিপি। ঠিক আছে, যখনই আমরা ক্রয় মূল্যর কথা আসবে তখন আমরা সংক্ষেপে সিপির কথা বলবো। যে মূল্যে কোনো দ্রব্য কেনা হয় তাকে ওই দ্রব্যের ক্রয় মূল্য বলা হয়। চলো, এরপরে হচ্ছে বিক্রয় মূল্য, অর্থাৎ এটাকে আমরা বলবো সেলিং প্রাইস, এটাকে এসপি অক্ষর দিয়ে লিখব। ঠিক আছে, আমরা এসপি মানে যখনই বলবো তখনই তোমরা বুঝবে যে এটা বিক্রয় মূল্যের কথা বলা হচ্ছে। যে মূল্যে কোনো দ্রব্য বিক্রি করা হয় বা বিক্রয় করা হয় তাকে ওই দ্রব্যের বিক্রয় মূল্য বলা হয়। এরপরে হচ্ছে লাভ অর্থাৎ প্রফিট, এটাকে আমরা যখন অঙ্ক করব তখন সংক্ষেপে পি অক্ষর দিয়ে লিখব। ঠিক আছে, যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা অধিক হয়, অর্থাৎ যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বড় হয় বা বেশি হয় তখন লাভ হয়, তখন তাকে আমরা বলবো লাভ হবে। যেখানে এটা হচ্ছে বিক্রয় মূল্য গ্রেটার দ্যান ক্রয় মূল্য, এই চিহ্নটা হচ্ছে গ্রেটার দ্যান, এর মানে হচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা অনেক বেশি। ঠিক আছে, জাস্ট বেশি বললেই হবে। তো চলো, এরপরে হচ্ছে ক্ষতি, এটাকে আমরা লস অর্থাৎ এল অক্ষর দিয়ে লিখবো অঙ্কে যখন করব। এই নোটেশনগুলো জাস্ট তোমাদের বোঝানোর জন্য, মানে জাস্ট তোমরা ইউজ করবে সেই জন্য কিন্তু এগুলো একবার বলে রাখা, আর কিছুই না। যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা অধিক হয় তখন তবে তাকে ক্ষতি বলবো বা লস বলবো। এক্ষেত্রে কিন্তু বিক্রয় মূল্য এটাকে বলা হয় লেস দ্যান ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য থেকে অনেক ছোট। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু ক্রয় মূল্যটা বড়, তাহলে তখন ক্ষতি হবে। জাস্ট এটা একটা বেসিক পার্ট, অনেকে জানে, যারা জানে তারা স্কিপ করতে পারো। তো এর পরের পার্টে চলে আসি আমরা এবার, পরের স্লাইড। লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরে হিসাব করা হবে, এটা খুব ভাইটাল। এই জায়গাটায় তোমরা কিন্তু অনেকের গন্ডগোল করে ফেলবে। এই লাভ বা ক্ষতি কিন্তু আমরা সব সময়ের জন্য ক্রয় মূল্যের উপরে ডিপেন্ড করবে, বাট একটা কথা মন দিয়ে শোনো, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমরা কিন্তু লাভ বা ক্ষতি বিক্রয় মূল্যের উপরেও কিন্তু করে বার করব, কিন্তু সেটা প্রশ্নে বলা থাকবে বা যেভাবেই হোক প্রশ্নে তোমাকে বুঝিয়ে দেবে, সেটা আমাদেরকে ধরতে হবে যে কিভাবে ওটা বিক্রয় মূল্যের উপরে বলেছে, সেটা আমাদেরকে ধরে বুঝতে হবে। তো যাই হোক, লাভ বা ক্ষতি কিন্তু আমরা সবসময় ক্রয় মূল্যের উপরে করব, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা বা কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে বিক্রয় মূল্যের উপরে আমরা হিসাব করা হবে বা করব, সেটা আমাদের অঙ্কের উপরে ডিপেন্ড করবে। চলো আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাই। এবার হচ্ছে লাভ আলাদা, শতকরা লাভ আলাদা। মনে করো শতকরা লাভ মানে কি, আমি 10 টাকা দিয়ে একটা জিনিস কিনলাম, কিনে সেটাকে 12 টাকায় বিক্রি করলাম, তাহলে আমার লাভ হয়েছে কত, প্রফিট কত, প্রফিট হয়েছে 2 টাকা। কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের সিপি আর এইটা হচ্ছে আমাদের এসপি, তাহলে 2 টাকা যেহেতু লাভ হয়েছে এটা কিন্তু জাস্ট প্রফিট। কিন্তু শতকরা লাভ জিনিসটা কিন্তু আলাদা, ভালো করে বোঝো, শতকরা জিনিসটা কিন্তু আলাদা। শতকরা জিনিস মানে কি, শতকরা লাভ বলতে কি বোঝাবে, যে সিপির ওপরে যেহেতু শতকরাটা আসবে, তাহলে সিপি যখন 10 টাকা তখন লাভ হয় 2 টাকা, তখন লাভ হয় 2 টাকা। তাহলে সিপি যখন 1 টাকা তখন লাভ হবে 2/10, আর সিপি যখন 100 তখন লাভ কত। জাস্ট তোমাদেরকে এই ধারণাগুলো দিচ্ছি এই কারণেই যাতে পুরো বেসিক জায়গাগুলো ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, 10 দুগুণ 20, তখন আমরা বলবো শতকরা লাভ 20 টাকা, অথবা বলবো লাভ হয়েছে 20%, এটাকে বলা হবে শতকরা লাভ হয়েছে, শতকরা লাভ। আর এইটাকে আমরা বলবো শুধু লাভ বা লাভের পরিমাণ। লাভের পরিমাণ হচ্ছে 20%, আর শতকরা লাভ বললে বলবো 20 টাকা, এটা 20 টাকা বলবো। ওকে, দেখো দুটো জিনিস একটুখানি আলাদা করে নাও। শতকরা লাভ আলাদা, মানে 100 টাকা ক্রয় মূল্য হলে তখন কত টাকা লাভ হতো, আর এমনি যে লাভের পরিমাণ সেটা কিন্তু আলাদা। এবার এই দুটোই কিন্তু অ্যাকচুয়ালি শতকরা লাভ, কিন্তু জাস্ট এটাকে পার্সেন্টেজ দেওয়া হয়েছে, এটাতে দেওয়া হয়নি। শতকরা মানেই কিন্তু পার্সেন্টেজ, ওই জন্য দিইনি। ঠিক আছে, চলো এর পরের পার্টে চলে আসি। শতকরা ক্ষতি একই, উপরের লাভ নিচেই ক্রয় মূল্য ইন্টু 100,
মানে এখানে পার্সেন্টেজ চিহ্ন দেবে, অর্থাৎ এখানে একটা 100% লিখতে হবে, 100% লেখা দরকার ছিল, এখানে একটা 100% লিখবে। আর এখানে নিচেই হচ্ছে এটা ক্ষতি হবে, হ্যাঁ, এটা ক্ষতি বাই ক্রয় মূল্য, সবসময় লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরে ডিপেন্ড করছে। চলো নেক্সট, পরের পার্ট। একটি কলমের ক্রয় মূল্য 20 টাকা এবং বিক্রয় মূল্য 25 টাকা হয়, তাহলে এক্ষেত্রে লাভ হয়েছে ক টাকা? 5 টাকা। যদি শুধু লাভ জিজ্ঞাসা করে 5 টাকা বললে ছেড়ে দিলেই হবে। এবার আমাদেরকে প্রশ্ন হচ্ছে কিন্তু শতকরা লাভ কত, এটা আমাদের কোশ্চেন। শতকরা লাভ মানে কি আমি এক্ষুনি তোমাদেরকে বোঝালাম, যেহেতু এখানে 20 টাকা ছিল আমাদের সিপি, খুব ঠান্ডা মাথায় বোঝো, আর এসপি কিন্তু আমাদের 25 টাকা, তাহলে আমাদের প্রফিট হয়েছে, লাভ হয়েছে 5 টাকা। এবার আমরা দেখতে পাচ্ছি 20 টাকায় লাভ হয় 5 টাকা, তাহলে 1 টাকায় লাভ হবে কত? 5/20 ইন্টু 100 টাকায় কত হবে? তাহলে এখানে কেটে দাও, কাটলে এই 0 0 কাটছে, এখান দিয়ে এটা 2 দিয়ে কাটলে 5, 5 5 25, ঠিক আছে? 25 টাকা শতকরা লাভ বা 25% লাভ, দুটোই বললেই হবে, কিন্তু শুধু লাভ কিন্তু 5 টাকা। হ্যাঁ, এবার চলে এসো, এবার আমরা কিছু প্রশ্নের সঙ্গে পরিচিতি ঘটাবো এবং আমরা চেষ্টা করব অঙ্কগুলোকে শর্টকাটভাবে কিভাবে করা যায় সেটা আস্তে আস্তে বলবো। জাস্ট প্রথমে তোমাদেরকে বেসিক জায়গাগুলো বলার চেষ্টা করলাম। এবার বলছে একটি ঘড়ির ক্রয় মূল্য যদি 350 টাকা হয় এবং বিক্রয় মূল্য যদি 300 টাকা হয়, তবে বলা হয় ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতির পরিমাণটা আমাদের জিজ্ঞাসা করছে। এখন যেহেতু ক্ষতির পরিমাণ আমাদের জিজ্ঞাসা করছে, তাহলে 300, এখানে সিপিটা হচ্ছে 350 আর এখানে এসপি হচ্ছে 300, তাহলে আমাদের ক্ষতি হয়েছে কত? লস হয়েছে কত? 50 টাকা। এই 50 টাকা লস হয়েছে, জাস্ট ক্ষতির পরিমাণ জিজ্ঞাসা করেছে আমাদের। জাস্ট ক্ষতির পরিমাণ যখন আমাদের বলছে, তখন আমরা কি করবো বলতো? এখানে আমরা এই 50, এখানে দেখো 350-এর ওপরে কিন্তু হিসাব করলে আমাদের এটা উত্তর চলে আসবে। 50কে আমরা 350 দিয়ে ভাগ করব, কিন্তু এখানে এটা হচ্ছে আমাদের শতকরা লাভ বা শতকরা ক্ষতির হিসাব। এবার যেহেতু আমাদের শুধু জাস্ট সেই ক্ষতিটা জিজ্ঞাসা করছে, সুতরাং এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর কিন্তু আমরা জাস্ট 50 টাকা বলবো, ঠিক আছে? জাস্ট 50 টাকা। এবার তুমি এটা ক্যালকুলেশন করে দেখতে পারো, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 5 7 35, আর এখানে হচ্ছে আমাদের 10, 5 10 কে 50, তাহলে উপরে হচ্ছে আমাদের 100 আর নিচে হচ্ছে 7। এবার এই জায়গাটাই দেখো, এটা কাটাকুটি করলে বা এরকম ভাগ করলে 14/2/7, কিন্তু এই জায়গাটায় যেহেতু পার্সেন্টেজ চিহ্ন দেওয়া নেই, ফলে আমরা এই উত্তরটা নিতে পারছি না। যেহেতু ক্ষতির পরিমাণ, তাহলে নিশ্চয়ই এখানে পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে, তাহলে এটা ঠিক হতো, কিন্তু যেহেতু পার্সেন্টেজ চিহ্ন দেওয়া নেই, সুতরাং আমরা কিন্তু এই উত্তরটা নিতে পারবো না। অনেকে এই জায়গাটায় গন্ডগোল করবে, ঠিক আছে? এটা যেন গন্ডগোল করো না। চলো এরপরে তোমাদেরকে আগে যখন আমি পার্সেন্টেজের ক্লাস করিয়েছিলাম, তখন আমি এই চারটা ওখানেও দেখিয়েছিলাম এবং আমি আবার দেখাচ্ছি, তার কারণ এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আমরা ফ্র্যাকশন থেকে কখনো পার্সেন্টেজে চলে যাব, আবার কখনো পার্সেন্টেজ থেকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব। এইটা যদি যে যত দ্রুত করতে পারবে বা দ্রুত আয়ত্ত করতে পারবে, তার কিন্তু অঙ্ক করা অনেক সহজ হয়ে যাবে এবং খুব দ্রুত অঙ্ক করতে পারবে, নিমেষে নিমেষে অঙ্ক হবে। এবং আমি এইগুলো কিভাবে কাজ করে বা কিভাবে কাজে লাগে আমি পরপর প্রত্যেকটা ক্লাসে কিন্তু আলোচনা করব, ঠিক আছে? দেখো, 1 মানে বুঝবে 100%, ঠিক আছে? 1 মানে 100%। কিভাবে বুঝবে? এই 100% মানে 100 আর পার্সেন্টেজ উঠে গেলে কিন্তু নিচেই 100, তাহলে কাটাকুটি করলে কিন্তু 1ই আসে। দেখো, তাহলে আমি 1 মানে আমরা বুঝে নেবো 100%। তাহলে 1/2 মানে কি? 50%, সবাই জানে 1/2 মানে অর্ধেক, 50%। আচ্ছা, 1/3 মানে? 1/3 মানে হচ্ছে 33 পূর্ণ 1/3%। যদি বলো কিভাবে হয়, 3 দিয়ে গুণ করো 99, তার উপর +1 করলে 100, নিচেই 3। এবার যেহেতু পার্সেন্টেজ উঠে গেলে কিন্তু নিচে 100, তখন উপরে 100 নিচে 100 কেটে যাবে। তাহলে এখানে হচ্ছে 1/3 মানে হচ্ছে 33 পূর্ণ 1/3। একদম আমি বলবো তোমরা এইগুলো না মুখস্থ করে নাও, তবে মুখস্থ করার কিছু টেকনিক আছে, আমি সেই টেকনিকটা তোমাদের বলছি। দেখো, আমরা যখন 1/2 মানে 50% জানি, তাহলে 1/4 মানে আমাদের জানা কোনো অসুবিধা হবে না, কারণ এটার অর্ধেক, ঠিক আছে? তার মানে 25% হবে, হলো? এবার 1/5 মানে 20%, ঠিক আছে? এবার চলে এসো 1/6, খুব ভালোভাবে বোঝো এই জায়গাগুলো। 1/6 মানে কি? 1/6 মানে হচ্ছে এই 1/3 অর্ধেক, তার মানে 33কে অর্ধেক করতে হবে, 33কে অর্ধেক করতে হবে, আর এই 1/3কে অর্ধেক করতে হবে। দেখো, এখানে সেইটা কাজ করে এখানে দেওয়া রয়েছে 16.2/3%। তুমি যদি এটা এই 16.2/3% মানে জানতে পারো যে 1/6 তার ফ্র্যাকশন ভ্যালু,
তাহলে দেখবে তোমার অঙ্ক অনেক দ্রুত হয়ে যাবে অন্যদের তুলনায়। ঠিক আছে, 1/7, এই 1/7 মানে 14.2/7%। এটা যদি তুমি মনে রাখতে পারো তোমার অঙ্ক অনেক দ্রুত হবে। এবার তোমাকে এই 1/8 আর মনে রাখতে হবে না, তুমি তো 1/4 জানো, তাহলে 1/4কে অর্ধেক করে দাও। দেখো 1/4কে যদি অর্ধেক করো, 25-এর অর্ধেক মানে 12.5, সেটাই হয়েছে। এই 1/9, তাহলে 1/9 তোমার মনে রাখতে হবে না। কেন মনে রাখতে হবে না? কারণ 1/3টা আমি জানি। এটাকে দেখো 3 দিয়ে ভাগ করা হয়েছে, 11/9। ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা 1/10 এটা সবাই জানে, কোনো অসুবিধা নেই। 1/10 মানে হচ্ছে 10%, বা 1কে 10 দিয়ে ভাগ করা। ওকে, এবারে 1/11 বা 1/11 যেটা হবে 9.1/11। ঠিক আছে, 1/12, এই 1/12 মানে মনে রাখবে এই 25কে কিন্তু তোমাকে 3 দিয়ে ভাগ করতে হচ্ছে। 25কে 3 দিয়ে ভাগ করলে দেখো এটা চলে আসে। তোমরা একটু আমার সঙ্গে না, যদি তোমরা খাতা পেন নিয়ে বসো এবং খাতা পেনে যদি এইগুলো পরে নোট করে নাও, নিয়ে দেখবে এইভাবে কিন্তু পরপর কিন্তু মনে রাখা খুব সহজ। এবার দেখো 1/13, তাহলে এটা মনে রাখবে, এটা যেহেতু কিছু করার নেই। আর 1/14টা কিন্তু মনে রাখা সহজ, তার কারণ আমি এর রিলেটেড জানি। 1/7 জানি, তাকে 2 দিয়ে ভাগ করেছি, দেখো ঠিক 2 দিয়ে ভাগ করে সেম টু সেম আসছে। হয়তো বলছে যে তোমরা হয়তো ভাবতে পারছো যে এখানে হয়তো এত কিছু মুখস্থ করতে হবে না, অল্প কয়েকটা মুখস্থ করলে কিন্তু বাকিগুলো তুমি পরীক্ষা হলে অন্যদের থেকে ক্যালকুলেশন অনেক ফাস্ট করে তুমি বলে দিতে পারবে ফটাফট। এবং মনে রাখবে এই যে 1/15 এ মনে রাখার দরকার নেই, কিন্তু কিভাবে করবে, এই 20%কে 3 দিয়ে ভাগ করে দেবে। এই 1/5কে মানে অ্যাকচুয়ালি 20%কে 1/5কে 3 দিয়ে ভাগ করলে তো 15 আসে। তাহলে আমরা 1/15কে ফ্র্যাকশন ভ্যালু বা এটাকে ফ্র্যাকশন নিয়ে যেতে আমাদের সেই হয়ে যাবে না, অনেকটা কাজ কিন্তু তখন কমে যাবে। এই যে 1/16 এটা মানে হচ্ছে 6.1/4%। সেটা কিভাবে পাবো? দেখো এই যে এই সংখ্যাটা আছে 1/4, এখানে 1/4টাকে আমরা 25টাকে 4 দিয়ে ভাগ করব, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। 1/17 কিচ্ছু করার নেই, এটা মনে রাখতে হবে। 1/18 যদি আমরা 1/9 জানি, তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, এখান থেকে এই জায়গায় চলে আসতে পারবো। এই লিঙ্কটা বোঝো, আমি চাইছি তোমাদেরকে এই লিঙ্কটা বোঝাতে। আমি পার্সেন্টেজের ক্লাস করার সময় তখন কিন্তু এইগুলো বেশ ভালোভাবেই বলেছিলাম। দেখো 1/20 এটা আমাদের লিঙ্ক কোথা থেকে আসবে, এই 1 এখান থেকে চলে আসবে, 4 দিয়ে ভাগ করলে চলে আসবে। যদিও এগুলো সহজ, এগুলো মনে রাখা যেসে হয়ে যায়। 1/23 এটা মনে রাখতে হবে। আর 3/8, এবার দেখো 3/8 মানে কি, আগে 1/8 জানি, 1/8 তাকে 3 দিয়ে গুণ করে দাও, দেখো রিলেটেড কার সঙ্গে। 2/3 কিভাবে জানবো, আমি 1/3 জানি, তাহলে 2/3 জানবো। 3/4 আমি 1/4 জানি, তাকে 3 দিয়ে গুণ করব। 3/8 এটা কত দেখাচ্ছে, 3/8, তো এটাও আমরা ওইভাবে জেনে নেবো। এটা আমি দেখতে পাচ্ছি না এখানে, যাই হোক। চলো পরের প্রশ্ন হচ্ছে, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন? আচ্ছা এখানে বলেছে এই টাকাটা দিয়ে বিক্রি করেছে, তার মানে নিশ্চয়ই ওটা হচ্ছে এসপি। দেখো আমি একদম ধরে ধরে করাচ্ছি, তোমাদের যাতে একেবারে একদম ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা আমি এবার বলছে সুবীর কাকা 12% ক্ষতি করে ফেলেছে। আচ্ছা আমি ধরছি সিপিটা 100%, যদি ধরি সিপিটা 100%, তাহলে 12% ক্ষতি মানে তাহলে আমাদের এসপি কত হবে? এই 100%-এর উপরে ভিত্তি করে এসপি কত হবে? 12% ক্ষতি মানে 12% কমে যাবে, মানে 88% হবে। তাহলে নিশ্চয়ই এই 88%-এর ভ্যালু হবে এটা 176। এবার আমাকে বলেছে কত টাকায় তিনি ঘড়িটা কিনেছিলেন, তার মানে 1% মানে কত হবে? 1% মানে 176/88। এবার আমরা 100% মানে বার করবো, কারণ 100%টাই তো সিপি, তাই না? তাহলে 100% মানে এটা দেখো কাটলে 2 হয়, তাহলে 2 জাস্ট একটা গুণ হয়ে যাবে। দেখো আমরা পরীক্ষার হলে হয়তো আমি যেভাবে অঙ্কটা করলাম এখন এইভাবে, তোমরা হয়তো পরীক্ষার হলে এইভাবে করবে না, কিন্তু তোমরা অনেকটা ক্যালকুলেশন মুখে মুখে করতে পারবে। এখন জাস্ট তোমাদেরকে আমি শেখাচ্ছি বা শেখানোর চেষ্টা করছি, যার জন্য আমি একটু ধরে করছি, তোমরা একটু ধরে করো। যখন তোমরা শিখে যাবে তখন তোমরা দ্রুত করবে, কোনো অসুবিধা নেই, এবং দ্রুত করতেও হবে, কারণ অন্যদের থেকে এগিয়ে যেতে গেলে তোমাদেরকে কিছু ক্যালকুলেশন মাথার মধ্যে ফটাফট করে করতে হবে। পরের প্রশ্ন কি বলছে, একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে লাভ হবে, শতকরা লাভ জিজ্ঞাসা করেছে। তার মানে এখানে এই 40টা হচ্ছে আমাদের সিপি 40 টাকা, আর এটা হচ্ছে আমাদের এসপি হচ্ছে 60 টাকা, তাহলে নিশ্চয়ই প্রফিট হয়েছে। প্রফিটটা কত? 20 টাকা,
কার উপরে 20 টাকা লাভ হয়েছে? 40 টাকার উপরে 100% করে দাও। এবার দেখো এই যে এই 100% করলো, আমি আচ্ছা তোমাদেরকে একটা জিনিস বলি, ভালো করে শোনো, এটা কাটছি তবু কেটেই করি। দেখো এটা দিয়ে কাটলে এখানে 100, তার মানে হচ্ছে আমাদের কাটলে 50, তার মানে আমাদের উত্তর হবে 50, যেহেতু শতকরা লাভ মানে 50, অপশান এ উত্তর। কিন্তু আমি তোমাদের একটা কথা বলি, ভালো করে শোনো, দেখো ওই যে ফ্র্যাকশনের মজাটা দেখো, এই যে ক্যালকুলেশনটা করছো, কাটাকুটিটা করছো, এটাও করতে হবে না। যেহেতু 40 টাকা সিপি, তাহলে 40কে নিচেই পাঠাও, আর লাভ হয়েছে 20 টাকা, এইটা দিয়ে এটা কাটো, কাটলে আমাদের দেখা যাচ্ছে 2, তার মানে 1/2। আমরা কিচ্ছু জানি না, কারণ 1/2 ফ্র্যাকশন মান থেকে পার্সেন্টেজ জানি, ডাইরেক্ট উত্তর 50%। যেহেতু শতকরা লাভ বলেছে মানে পার্সেন্টেজ দিতে হবে না, অপশান এ উত্তর। মানে ফ্র্যাকশন দিয়ে করলে তোমাদের একটু হলেও 2 সেকেন্ড টাইম হলেও কিন্তু বাঁচবে। অপশান এ এখানে রাইট আনসার হচ্ছে। চলো পরের কোশ্চেন চলে যাব। পরের কোশ্চেন বলছে যদি 20টি দ্রব্যের ক্রয় মূল্য 15টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হয় তবে লাভের হার। এবার দেখো এই জায়গাটায় বুঝতে হবে 20টি দ্রব্যের ক্রয় মূল্য, তার মানে 20 ইন্টু সিপি ইজ ইকুয়ালস টু 15টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তার মানে 15 ইন্টু এসপি। এবার মজার বিষয় হচ্ছে আমি সিপি বাই এসপি বার করব। হ্যাঁ, আমরা বেশিরভাগ অঙ্ক কিন্তু রেশিও দিয়ে করব। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবে, রেশিও দিয়ে কিন্তু আমরা পার্সেন্টেজটা পুরো শেষ করতে পারবো, রেশিও দিয়ে ওই জন্য করার চেষ্টা করবে। তাহলে এখানে 15 আর উপর নিচে হচ্ছে 20। কেন বলো তো? কারণ এটা কোনাকুনি গুণ করলে আবার দেখো আগের লাইন ফিরে পাবে। 5 দিয়ে কাটলে উপরে হচ্ছে 3 আর নিচে 5 দিয়ে কাটলে হচ্ছে 4। তাহলে দেখো এসপি হচ্ছে 4 টাকা আর সিপি হচ্ছে 3 টাকা, এইভাবে কল্পনা করো। তাহলে লাভ হচ্ছে কত? প্রফিট হচ্ছে কত? প্রফিট হচ্ছে 1 টাকা। কার ওপরে? এই 3-এর ওপরে। তাহলে 3টা নিচেই পাঠিয়ে দাও। তাহলে 1-এর 3 মানে আমরা কি জেনে এসেছি? 33 পূর্ণ 1/3। ঠিক আছে, আমরা এই ভাগ আর করবো না, আমরা ওই জানি ওখান থেকে। তাহলে আমাদের অপশান এ হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলোকে করার চেষ্টা করতে হবে, যাতে আমাদের ক্যালকুলেশনে যেই আমরা দেখবো 1/3, তাহলে আমরা বলে দেবো ডাইরেক্ট 33 পূর্ণ 1/3। আচ্ছা 1/9 মানে, তাহলে এর 3 ভাগের 1 ভাগ, তাহলে 3 ভাগের 1 ভাগ মানে 11 পূর্ণ 1/9। কতটা সহজে হয়ে যাচ্ছে না? এবার যদি আমরা বলি 2/3, দেখো এই একটা দিয়ে কতটা মনে রাখতে পারছি, 2 দিয়ে গুণ করে দাও, 66 পূর্ণ 2/3। দেখো সবার সঙ্গে 2 গুণ হয়েছে। এইভাবে অঙ্কগুলো করবে, তাহলে তোমাদের অনেক কিন্তু হেল্প হবে। ওই জন্য তোমাদেরকে ওই পার্সেন্টেজ থেকে রেশিওতে যাওয়ার জন্য কিন্তু ওটা আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, তোমাদের অনেক অনেক উপকার হবে। চলো পরে সেম প্রবলেম রেখেছি বা একই ধরনের অঙ্ক রেখেছি যাতে তোমাদের সূত্রগুলো নিজের আয়ত্তে আনতে পারো। বলছে 6টি দ্রব্যের ক্রয় মূল্য 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সঙ্গে সমান। তাহলে এবার সরাসরি লিখতে পারি যে 6CP ইজ ইকালস টু 5SP, তার মানে সিপি বাই এসপি ইজ ইকালস টু 5/6। তার মানে আমরা দেখতে পাচ্ছি সিপি 5 টাকা, তাহলে প্রফিট হয়েছে 1 টাকা। তাহলে এখানে এটা পাঠিয়ে দাও নিচেই, 1-এর 5 মানে সঙ্গে সঙ্গে জানো যে 20%। এই যে, তাহলে আমাদের আর নতুন করে এটাকে 100 দিয়ে গুণ করে কাটাকুটি করতে হলো না, আমরা এটা 1/5 মানে জানি। ঠিক আছে, ওই জন্য আমরা যে সে করতে পারি। এর 1/5টা যদিও সহজ, এখন যদি আমাদের এরকম আসে যে 1 এমন হলো 14, এটার ফ্র্যাকশন থেকে আমাদের পার্সেন্টেজে যেতে হবে কত, আমাদেরকে ওই 1/7 এর মান যদি জানা থাকে তাহলে তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, ব্যাস অঙ্ক শেষ হয়ে যাবে। আচ্ছা সরি, চলো তাহলে এখানে আমরা উত্তর হিসেবে 20% পেয়ে যাব। পরের প্রশ্ন বলছে, আমি অপশানও দিয়ে দিই তোমাদের, 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? এই শতকরা লাভ মানে এখানে পার্সেন্টেজ না দিলেও হয়। হ্যাঁ, যখন শতকরা কথা বলবে পার্সেন্টেজ না দিলেও হয়। তাহলে 110টি আম কি করেছে? বিক্রি, তার মানে এসপি। 120টি আমের ক্রয় মূল্য পেল মানে সিপি, তার মানে এখানে এসপি বাই সিপি কত? তাহলে উপরে হচ্ছে 120 আর নিচে হচ্ছে 110, কাটাকুটি করো। তাহলে উপরে হচ্ছে 12, নিচে হচ্ছে 11, তাহলে উপরে হচ্ছে এসপি আসে আর নিচে হচ্ছে সিপি আসে। তাহলে প্রফিট নিশ্চয়ই 1 টাকা হবে, 1 টাকা। আর লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের হবে, তাহলে 11 নিচে পাঠিয়ে দাও। এই 1-এর 11 মানে আমরা কিন্তু একটু আগেই দেখেছি যে 9 পূর্ণ 1-এর 11, এটা পার্সেন্টেজে কনভার্ট হবে। তাহলে এটা আমাদের অপশান সিতে উত্তর আসে। মানে এই যে তোমাকে আবার নতুন করে এই 1-এর 11কে 100 দিয়ে আর গুণ করতে হচ্ছে না। ঠিক আছে, এটা আবার ভাবতে হবে যে 9 11 99, তাহলে এরমভাবে ভাবতে হবে, সেইটা কিন্তু করতে হচ্ছে না, কারণ আমরা এটা আগেই দেখে এসেছি 1-এর 11 মানে হচ্ছে 9 পূর্ণ 1/11%। ঠিক আছে, এইটা আমি তোমাদেরকে বলতে চাইছি, তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে যাব।
পরের প্রশ্ন, এইবারে কিন্তু একটু অন্য ধরনের প্রশ্ন। ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর লাভ কত হবে? আমি তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু লাভ বা ক্ষতি বিক্রয় মূল্যের ওপরে করব, সেই জায়গাগুলো কিন্তু এবার আস্তে আস্তে আসছে। ক্রয় মূল্যের ওপরে 20% লাভ, তার মানে আমি যদি ধরি সিপি যদি আমি ধরি 100%, তাহলে আমরা বলতে পারবো এসপি মানে হচ্ছে 120%। এবার বলছে বিক্রয় মূল্যের উপর লাভ কত? বিক্রয় মূল্যের উপরে লাভ বার করতে বলছে, যেহেতু আমাদের লাভ হচ্ছে 20%। এবার দেখো 20%টাকেই কিন্তু আমরা এই লাভটা দিয়ে মানে বিক্রয় মূল্যটাকে এবার নিচেই পাঠাবো, বিক্রয় মূল্য নিচেই পাঠিয়ে দাও, পার্সেন্টেজ দিতে হবে না, কেটে দাও, এখানে 2 দিয়ে কাটলে 1/6। এবার দেখো মজার বিষয় হচ্ছে এই 1/6 আমরা একে আবার 100 দিয়ে গুণ করে এইভাবে করব না, আমরা 1/6 ফ্র্যাকশন মান থেকে পার্সেন্টেজে জানি, শিখে এসছি। কীভাবে হবে বলো তো? 16/2/3 নাকি 16/2/3 কিন্তু আমাদের হয়ে যাবে। যদি তোমাদের মনে হয় যে এটা কীভাবে হলো, তাহলে আরও একটা কাজ করো, তোমরা একটা কাজ করো যেটা 1/2 মানে কত? 1/2 মানে 50%, তাই তো? তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 50কে যদি 3 দিয়ে ভাগ করে দাও, দেখো 50কে 3 দিয়ে ভাগ করলে 16/2/3 আসে। তাহলে এই যে 1/6 মানে এই 16/2/3 সঙ্গে সঙ্গে কিন্তু 1/6 আসলে আমরা বলে দিতে পারবো, এবং সেই উত্তর আমরা অপশান সিতে পেয়ে যাচ্ছি। ওই জন্য তোমাদেরকে আমি প্রথমে জোর দিয়ে বলছিলাম যে এইগুলো যদি তোমরা একটু জেনে রাখতে পারো, তোমাদের অঙ্ক কিন্তু অন্যদের থেকে অনেকটা ফাস্ট হবে। আর এখন যা কম্পিটিশান বেড়েছে, যদি একটু ফাস্ট না করা যায়, এবং ফাস্ট করতে হবে এবং ঠিক করতে হবে, নইলে কিন্তু কাট অফে আসার চাপ আসে। পরের প্রশ্ন, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? আচ্ছা, এই জায়গাটায় মজার বিষয় এই অঙ্কটা, বিক্রয় মূল্যের ওপর লাভ 20% অলরেডি দেওয়া আছে, তার মানে আমি বলতে পারি এখানে আমাদেরকে ধরতে হবে কিন্তু এসপি হচ্ছে 100%। আর বলতে পারবে সিপি মানে কত হবে? এই জায়গাটায় অনেকে গন্ডগোল করে, সিপি মানে অনেকে লিখে রাখে যেহেতু লাভ হয়েছে মানে 120%, না, এই জায়গাটায় ভুল হয়ে যাবে। এই যেহেতু আমরা এসপিটা হচ্ছে 100%, তাহলে সিপি নিশ্চয়ই তার থেকে ছোট হবে, তার মানে 100% থেকে 20% বাদ যাবে, সুতরাং 80% হবে। এবার আমাদের 80% যদি সিপি হয়, আমাদের তো প্রফিট অলরেডি আমরা জানি 20% বা 20 তুমি যাই বলো, আর এখানে হচ্ছে 80%, বা অর্থাৎ আমরা ক্রয় মূল্য এবার আমরা জেনে গেছি 80, তাহলে 80টা নিচেই পাঠিয়ে দাও, তাহলে 80 এখানে কাটো, কাটলে হচ্ছে 4, আমরা 1/4 মানে জানি 25%। ব্যাস, আনসার কোথায় আছে দেখো, অপশান ডিতে আছে। ঠিক আছে, যেই এখানে 120 লিখবে না, সেই কিন্তু তোমার ওই ওপরে 20 আর নিচেই 120, দেখবে কিন্তু অঙ্কের উত্তরও একটা অপশানে থাকবে। এই 1/6 মানে কিন্তু এটা হবে না। এটা খেয়াল রেখে দিও। হ্যাঁ, এই জায়গাগুলো অনেকে ভুল করবে, ওই জায়গাগুলো যেন ভুল না হয়। পরের প্রশ্ন, একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য কত? তার মানে ক্ষতিটা এমনি এমনি হয়নি, এই 360 টাকা বিক্রি করেই ক্ষতি হয়েছে, তাই তো? তার মানে আমরা এসপি, আচ্ছা আগে সিপির কথা ভাবি। সিপি যদি আমরা 100% হিসেবে ধরি, তাহলে আমাদের এসপি কত হবে বলতো? এসপি হবে আমাদের 90%। কেন বলতো? কারণ ক্ষতি হয়েছে, 10% ক্ষতি করে ফেলেছে, তার মানে এসপি ছোট হয়ে গেছে। এবার আমাদের এই 90%-এর জন্যই এই 360 টাকা এটাই তো বিক্রি করেছি, তাহলে 360 টাকার সঙ্গে সমান হবে। তার মানে আমরা বলতে পারবো 1% মানে কিন্তু আমাদের 360কে 90 দিয়ে ভাগ করে দাও, দিলে হচ্ছে এখানে 4, তাহলে আমাদের 100% বার করে দাও। এগুলো মুখে মুখে হবে, হ্যাঁ, আমি তোমাদেরকে ধরে ধরে করছি বলে হয়তো একটু সময় লাগছে, বাট এইগুলো মানে যেই সেই হয়ে যাবে। অপশান বি কিন্তু রাইট অ্যান্সার। ওকে, আমরা প্রফিট অ্যান্ড লসের আরও ক্লাস করব, শুধু একটা ক্লাস না, এটা হয়তো একটু বেসিক ক্লাস হচ্ছে, কিন্তু এর পরে আরও আসে আমাদের ক্লাস, মানে তোমার 2-3টে ক্লাস হবে মিনিমাম। হ্যাঁ, এর পরে অঙ্কটা কি বলছে, একটি সোফা 19,800 টাকাতে বিক্রি করে 10% লাভ হয়, সোফাটির ক্রয় মূল্য কত? তার মানে এইটা কিন্তু আমাদের কি বলতো? এসপি। আচ্ছা, এটা কি আমাদের প্রফিট হয়েছে, তাহলে আমরা সিপি খুঁজে বার করে ফেলবো। এসপি জানি, সিপিটা কত আমরা 100% ধরে নিচ্ছি, তাহলে এসপি কত হবে? এসপি হচ্ছে আমাদের 110%, তার মানে এই 110%-এর ভ্যালু যেটা আসবে সেটাই হচ্ছে এটা। ইয়েস অর নো? একদম। তার মানে এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে দাও, দিয়ে 11 দিয়ে ডাইরেক্ট কেটে দাও, 11 দিয়ে ডাইরেক্ট কাটা যাবে, এটা হবে 18। ঠিক আছে, 18, এখানে 18, তারপরে একটা শূন্য থাকছে,
এবার আমাদের বার করতে হবে তো 100%, তার মানে 100% মানে দুপাশে 100 দিয়ে গুণ করে দাও, 180 তারপরে 00। তার মানে অপশন সিতে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। তোমাদেরকে আমি একটা কথা বলি, কোনো সংখ্যাকে 11 দিয়ে যদি গুণ করো তার নিয়ম আমি তোমাদেরকে দেখিয়ে দিই, গুণ করার টেকনিক দেখো। মনে করো 17কে তুমি 11 দিয়ে গুণ করবে, এরকম তলায় তলায় পেতে গুণ না করে আমরা এটাকে টেকনিক ব্যবহার করব। কি টেকনিক? একদম সরাসরি দেখো, এই 1 আর 7 কিন্তু একটু দূরে দূরে লিখে দাও, আর এই দুজনকে যোগ করলে কত আসে? এই দুজনকে যোগ করলে কিন্তু 8 আসে, এই 8টা মাজায় লিখে দাও। বোঝা যায়নি? দেখো আবার একটা করি, 23 এটাকে 11 দিয়ে গুণ, কি নিয়ম বলেছি? এই দুজনকে একটু দূরে দূরে লেখো আর মাজায় দুজনের যোগফল লেখো, 5 চলে আসবে। আর একটা বলি, ধরো 45 এটাকে 11 দিয়ে গুণ করতে হবে, একদম মুখে মুখে গুণ হবে, 495। ঠিক আছে, এই 45কে তলায় এরকমভাবে গুণ করা থেকে আমার মনে হয় একটু হলেও সময় কিন্তু বেঁচে যাবে। আমি তোমাদেরকে কিছু কিছু গুণ যেগুলো নিয়ম শর্টকাটে কীভাবে করা যায় সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে ক্লাসে বলতে থাকবো। হ্যাঁ, ওই জন্য তোমরা ক্লাসগুলো করো। আর তোমরা সবার প্রথম হচ্ছে আমার কথা, তোমরা লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করো। যারা রেকর্ডিং ক্লাস দেখছো ঠিক আছে, কিন্তু লাইভ ক্লাসগুলোতে না এক একটা অঙ্ক 2-3 বার করে বলা হয় এবং বিভিন্ন তথ্য দিয়ে সেগুলোকে বোঝানোর চেষ্টা করা হয়, অনেকে যারা বুঝতে পারে না। হ্যাঁ, ওই জন্য লাইভ ক্লাসটা করবে, ঠিক আছে? ওখানে কিন্তু বেশ মজা হয় ক্লাসগুলোতে। পরে রেকর্ডিং যারা ক্লাস মানে দেখতে পাচ্ছ না, মানে লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারছো, তারা রেকর্ডিং করবে, আর কি করা যাবে। কিন্তু লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করার চেষ্টা করো, তোমাদেরই লাভ হবে। এবার অন্য অঙ্ক চলে আসি। লিখিত মূল্যের উপর প্রথমে 10% ও পরে 5% ছাড় দেওয়ায় পর একটি দ্রব্যের বিক্রয় মূল্য 171 টাকা। তাহলে দ্রব্যটি লিখিত মূল্য রূপ বা লিখিত দাম সেটা আমাদের বার করতে বলছে। আচ্ছা, আমি একটা কথা বলি, পরপর ছাড় মানে কি? যদি আমরা এটাকে 100 ধরে করি তাহলে কেমন আসে? ধরো মনে করছি 100 ধরলাম, বইটার উপরে দাম লেখা রয়েছে মনে করো 100। যদি তাই হয় তাহলে এটাকে ছাড় মানে কি? 10% ছাড়, তাহলে 10% কমে গেল, তার মানে 90 টাকা হলো। এবার এই 90 টাকার উপরে আবার কিন্তু 5% ছাড়, মানে এটাকে 5/100 করে বার করে নিতে হবে। নিলে দেখো এখানে কাটো, উপরে হচ্ছে আমাদের 5 9 45, নিচে হচ্ছে আমাদের 10, তার মানে 4.5। তার মানে এই টাকাটা আরও ছাড় পাবে কত থেকে? এই 90 থেকে, 90 মাইনাস 4.5, বা 4.5 না লিখে এটাকে 9/2 লেখা যায়, তাই না? 9/2 লেখা যায়। তার মানে 180 মাইনাস 9 ডিভাইডেড বাই 2, তার মানে উপরে আসছে আমাদের 171/2। তার মানে এবার আমি বলতে পারি এই 171/2 এত পার্সেন্টেজের ভ্যালুই কিন্তু এই 171। ঠিক আছে, তার মানে এখান থেকে কাটলে এটা আমাদের 1% মানে এই দুইটা গুণ হয়ে যায়, 1% মানে এই দুইটা গুণ হয়ে 2 টাকা, তার মানে 100% কিন্তু আমাদের চলে আসবে 200 টাকা। তাহলে উত্তর কিন্তু আমরা 200 টাকা পাবো অপশান এতে। কিন্তু এভাবে তুমি এটা একটা রাস্তা, এভাবে করতে পারো। আমি তোমাদেরকে অন্য আর একটা রাস্তা বলি, সেটাও তুমি করতে পারো। আমরা এর আগে যখন পার্সেন্টেজের অঙ্ক করিয়েছিলাম তখন কিন্তু তোমাদের বলেছিলাম একটা সূত্র, যে +-x +-y +-xy ডিভাইডেড বাই 100। এইটা হচ্ছে আমাদের যে কখনো কোনো দ্রব্যের মূল্য প্রথমে বাড়ানো হলো পরে কমানো হলো, ঠিক আছে, বা উভয়কে বাড়ানো হলো উভয়কে কমানো হলো, সমস্ত জায়গায় এই সূত্রটা কাজ করে। সুতরাং সেইটা যদি আমরা এখন অ্যাপ্লাই করি তাহলে কেমন আসে একটু দেখি। যেহেতু প্রথমে 10% ছাড়, আর ছাড় মানে মনে রাখবে ঋণাত্মক, এটাও ছাড় মানে মনে রাখবে ঋণাত্মক। তার মানে প্রথমে আমি লিখব -10, তারপর লিখব -5, এবারে মাইনাসে মাইনাসে প্লাস হবে 10 × 5 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে কাটলে কিন্তু এটা 10 পাচ্ছি, নিচে 10, এটা কাটলে এখানে 2, তাহলে আমাদের আসছে এখানে মাইনাস, এখানে 15, এখানে হচ্ছে প্লাস 1/2। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে কত? 15 × 2 = 30, তাহলে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে আমাদের 30, তারপরে হচ্ছে প্লাস 1/2, তার মানে -29/2। এই মাইনাস আসার জন্য ছাড় কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়াল ছাড়, মানে 29/2 এত পার্সেন্টেজ ছাড় পাবে, মাইনাস লাগবে না, মাইনাসটা ছাড়ের জন্য উঠে যাবে। এবার তাহলে আমরা এটাকে 100 থেকে বিয়োগ করে দেব, তাহলে ছাড়ের পরিমাণটা পাবো, যে মেন ছাড়ের পরিমাণটা পেয়েছিলাম। তাহলে 100 থেকে 2 বাদ দিলাম,
দিলে দেখো 200 থেকে আমাদের বাদ যাচ্ছে 29 আর নিচে হচ্ছে 2, এত পার্সেন্টেজের ভ্যালুটাই হবে 171। দেখো উপরে ক্যালকুলেশন করলে 171 বাই 2%, সেটা হচ্ছে 171। আমরা আগে যেটা করলাম সেটাই কিন্তু আসলো, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে সেই একই জিনিসই আসছে, তাই না? 200 টাকা, এটা কিন্তু আমরা করতে পারি। জাস্ট তোমাদেরকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি যতটা সম্ভব। তোমরা প্রতিনিয়ত ক্লাসগুলো করো, হ্যাঁ। চলো পরের অঙ্ক। একটি দ্রব্য 625 টাকা বিক্রি করায় যত টাকা লাভ হয় 435 টাকা বিক্রি করে তত টাকা ক্ষতি হলো। তোমরা এই অঙ্কগুলো না পাবে আর উত্তর লিখবে কি জানো, 625 প্লাস 435 ডিভাইডেড বাই 2, আনসার বেরিয়ে যাবে। এখানে 5 আর 5 10, তাহলে এখানে আমাদের 0, আর এখানে থাকছে 5 6, আর এখানে থাকছে আমাদের 6 আর 4 10, মানে 1060, তাকে 2 দিয়ে ভাগ করো 530। তার মানে অপশান কিন্তু আমরা বিতে পেয়ে যাচ্ছি। এই ধরনের অঙ্ক যখনই তোমরা পাবে দুজনা যোগ করে দেবে, করে দিয়ে কিন্তু 2 দিয়ে ভাগ করবে। আচ্ছা আমি তোমাদের একটু ডিটেলসটাও বলে রাখি যাতে তোমাদের ভবিষ্যতে এইগুলো ভুলে গেলেও যাতে প্রবলেম না হয়। 625 টাকাটা দ্রব্য বিক্রি করছে, যত টাকা লাভ হচ্ছে, তাহলে লাভ হচ্ছে মানে কি, 625 টাকা যদি বিক্রি করে লাভ হয়, আমি মনে করছি লাভ হয়েছে x টাকা, তাহলে তার থেকে বিয়োগ করলাম। এবার বলছে এটা বিয়োগ করলেই কিন্তু এটা কি আসে বলতো, এটা আসে সিপি আসে। আচ্ছা এবার বলছে 435 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয়, তার মানে এই 435-এর সঙ্গে সেই লাভটা যোগ করলে সেটাও কিন্তু আবার সিপি আসবে, হ্যাঁ। তাহলে আমি এক্স ধরে নিলাম। এবার এক পাশে এক্স নিয়ে আসো, দেখো এই পাশে হচ্ছে 625। আচ্ছা এখানে ক্ষতির কথা বলেছে তাই তো, তাহলে এক্স টাকা যদি বাদ দেওয়া হয়, ওহো আমাদের এখানে একটা গন্ডগোল হয়েছে। আচ্ছা দেখো এক্সটাকে আমি লাভ না ধরে এক্সটাকে আমি ক্রয় মূল্য ধরি, এক্সটা ক্রয় মূল্য ধরতে হবে। তার মানে এক্স যদি সিপি হয়, সিপি যদি আমার এক্স টাকা হয়, যেহেতু আমাদের সিপিটাই বার করতে বলছে, তাহলে আমাদের হবে 625 থেকে আমরা এক্স বাদ দিলে এতটা লাভ হবে। এবার ক্ষতির পরিমাণটাও সেটা সেম হবে, সেটা কীভাবে আবার এক্স থেকে বাদ যাবে, হ্যাঁ এই জায়গাটাই গন্ডগোল হচ্ছিল। এটা আমরা অ্যাকচুয়ালি এটা আমি প্রফিটকে ধরে ফেলছিলাম বা লসকে ধরে ফেলছিলাম, কিন্তু না, দুজনার যেহেতু ডেটাটা দুটো সেম, তাহলে এইভাবে করতে হবে। তাহলে হচ্ছে 625, এদিকে আসছে 435, আর ওই পাশে এক্স এক্স গিয়ে 2x, তার মানে এক্স হচ্ছে এই দুজনের যোগফল বাই 2, অর্থাৎ 1030, তাকে 2 দিয়ে ভাগ করলে আসবে 530। ওকে, তাহলে অপশান কিন্তু আমরা বি রাইট অ্যান্সার পেলাম। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত আমি জানি, তাহলে বলছে শতকরা লাভ কত। সবার প্রথমে সিপি বাই এসপি, উপরে 10 নিচে 11, তাহলে দেখো যেহেতু সিপি থেকে এসপি বড়, তাহলে প্রফিট হয়েছে, প্রফিটটা কত, 1 টাকা, কার উপরে 10-এর উপরে, আর 100 দিয়ে গুণ করার দরকার নেই, একেবারে 10% বা 10 টাকা, যেহেতু এখানে শতকরা লাভ বলেছে মানে 10 টাকা বলতে হবে, অপশান সিতে উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। পরের প্রশ্ন বলছে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত ছিল। তার মানে বুঝতে হবে এই 15% ছাড়ের জন্যই এই 54 টাকা আসছে, তা নাহলে আসতো না। তার মানে 15%-এর ভ্যালুই হচ্ছে আমার 54 টাকা। তার মানে 1%-এর ভ্যালু কত, এই 54/15। ক্লিয়ার। এবার আমাদের বলছে ইলেকট্রিক বিল কত ছিল, ইলেকট্রিক বিলটা আমরা 100% হিসেবে ধরছি, তাহলে এটাকে 100% বার করে দাও। তার মানে 54/15 × 100%। এখানে আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে 3 × 5 = 15, আর এটা 5 দিয়ে কাটলে 20, এটা 3 দিয়ে কাটলে 3 × 8 = 54, তার মানে হচ্ছে 360। তার মানে উত্তর হচ্ছে আমরা অপশান এতে পেয়ে যাব 360 টাকা। তাহলে ইলেকট্রিক বিল যেটা ছিল সেটা হচ্ছে 360 টাকা। এবার যেহেতু ছাড় পেয়েছে 54 টাকা, তোমাকে প্রশ্ন করতে পারে যে অ্যাকচুয়াল বিলের পরিমাণ কত, তখন তোমাকে এই 360 থেকে 54টা জাস্ট বিয়োগ করতে হবে, বিয়োগ করে যেটা আসবে সেটা উত্তর। ওকে, চলো পরের প্রশ্ন বলছে বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তোমরা প্রত্যেকে অপশান দিলাম, প্রত্যেকে এটার উত্তর ভাবো তো, উত্তর ভেবে আমাকে একটা কমেন্ট করো। ঠিক আছে, উত্তর এই মুহূর্তে ভাবো, ভেবে একটা কমেন্ট করে দাও। কিভাবে করতে হবে বলো।
বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে। আমি তাহলে সবার প্রথমে এসপি লিখে নেব। কত লিখবো? এসপি হচ্ছে 100%। দ্রব্য এত পার্সেন্ট ক্ষতিতে এত টাকায় বিক্রি করা হলে, খুব ভালোভাবে ডেটাগুলো পড়তে হবে, নইলে কিন্তু অঙ্ক গন্ডগোল হয়ে যাবে। সহজ অঙ্কই কিন্তু, হ্যাঁ, কিন্তু গন্ডগোল হয়ে যাবে। বলতে পারবে সিপি কত? বলো সিপি কত? যেহেতু এসপির ওপরে 20% ক্ষতি হচ্ছে, তাহলে সিপি কত হবে? সিপি হবে আমার 120। সিপি আমার কিন্তু 120 হবে এক্ষেত্রে, কারণ এসপি হচ্ছে 100%, তাহলে ক্ষতি করে ফেলেছি, তার মানে ক্রয় মূল্যটা বেশি হবে। ঠিক আছে, এবার আমাদের বলছে যে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে, মানে বিক্রি করা মানে কি? এই 120% মানে এটা না, কিন্তু এই জায়গাটায় অনেকে গন্ডগোল করবে। এই 100% মানে হচ্ছে 480। ভালো করে খেয়াল করো, কারণ ভালো করে পড়ো। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলো। এখানে ভালো করে দেখো, বিক্রি করা হলো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তার মানে 100%-এর ভ্যালু হচ্ছে 480। তার মানে 1%-এর ভ্যালু কত? 1%-এর ভ্যালু হচ্ছে এই 480/100। আর আমার বার করতে হবে 120% কত। তাহলে 120% বার করে দাও, এটা গুণ করে দাও, দুপাশে 120 গুণ করে দাও। তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এটা দিয়ে একটা কাটো। এখানে 48-এর সঙ্গে 12 গুণ করো, তাহলে হচ্ছে আমাদের 48। বা একটা কাজ করা যায়, 48-এ 12, তো এটা দেখো এখানে 12 একটা আসে, তাহলে 4 12 48। তার মানে এই 12 আর 12 গুণ করা খুব সহজ, 144, তার সঙ্গে একটা 4 গুণ করে দাও। 4 4 16 6, 6 মানে এখানে এই নাম্বারটাই হবে, কারণ লাস্ট ডিজিট 6 আসছে, আর তো কোথাও নেই। ঠিক আছে, তাহলে অপশান কিন্তু আমরা সিতে উত্তর পাবো। ঠিক আছে, 576। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কি বলছে? একটি দ্রব্যের লিখিত দাম 200 টাকা, পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তার মানে 200 টাকা, তার উপরে ছাড় দেবে প্রথমে 20%। তার মানে 200 টাকার উপর 20% ছাড় মানে 100 টাকায় যেহেতু 20% ছাড়, তাহলে 200 টাকায় কত হবে? 40 টাকা হবে। তাহলে 200 থেকে 40 বাদ দিয়ে দাও, তার মানে 160 টাকা। এবার এর উপরে আবার 10% ছাড়, মানে 16 টাকা বাদ দিয়ে দাও। 10% মানে কত? 160-এর 16 টাকা। তাহলে 160 থেকে আমাদের 16 বিয়োগ করে দাও, তাহলে এখানে 4, এখানে 2, তার মানে হচ্ছে আবার 4 1, তারপরে 144 টাকা আমাদের বিক্রয় মূল্য হবে। 144 টাকা, মানে অপশন বিতে উত্তর পাবো। এটা একটা রাস্তা। আর একটা রাস্তা দেখো কিভাবে, এই 20% ছাড় মানে -20, 10% ছাড় তাও মানে -10, আর এদের দুজনের গুণ করলে 20 × 10 / 100। তাহলে এখানে কাটাকুটি করে দাও, তাহলে এটা হচ্ছে -30 + 2, তার মানে হচ্ছে এখানে আসছে 28। এখানে মাইনাস না দিলেও হবে, কারণ মাইনাস হচ্ছে ছাড়ের জন্য। তার মানে 28% ছাড় পাবে। তার মানে 200 টাকার উপরে কতটা ছাড় পাবে? তার মানে 200 টাকার উপরে 28% ছাড়, 28/100 কাটলে হচ্ছে 56 টাকা। তাহলে 200 থেকে 56 বিয়োগ করে দাও, তাহলে 200 থেকে আমরা 200 - 56, 144। ওকে, যদি মনে করো এইভাবে করবে এটাও করতে পারো, যদি মনে করবে উপরেরটা করবে, উপরেরটা সহজ লাগছে বেশি, উপরেরটাও করতে পারো। ঠিক আছে, তবে যখন যেটা সহজ মনে হবে বা সুবিধা মনে হবে তখন সেটা করবে। নেক্সট কোশ্চেনে যাব। আজকে বন্ধুরা এটা তোমাদের HW থাকবে, তোমরা প্রত্যেকে এটা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এটা আমরা আবার পরের দিনকে এই রিলেটেড প্রবলেম করব এবং তোমরা এটা কমেন্ট করে জানিয়ে দিও। ঠিক আছে, আমি আজকে যেহেতু প্রথম ক্লাস, প্রফিট অ্যান্ড লসের প্রথম ক্লাস যেহেতু, সুতরাং ধরে ধরে অঙ্কগুলো করার চেষ্টা করলাম। এরপরে কিন্তু আমরা এবার আস্তে আস্তে একটু লেভেল হাই করব। ঠিক আছে, আজকে হয়তো একদম সহজ সহজ প্রবলেম ছিল, কিন্তু এর থেকে আমাদের আরও একটু লেভেলে উঠতে হবে, নইলে কিন্তু পরীক্ষায় যে সমস্ত অঙ্ক আসবে সেগুলো কিন্তু আমরা করতে পারবো না। যার জন্য পরবর্তী ক্লাসটা আবার দেখবে, পরবর্তী ক্লাস দেখলে সেখানে কিন্তু অনেক হার্ড প্রবলেম থাকবে। ঠিক আছে, চলো, এবং এর পিডিএফটা আমাদের গ্রুপে দেওয়া আছে। ঠিক আছে, যদি কারোর পিডিএফ না পাওয়া যায় তাহলে তোমরা আমাকে একটু পার্সোনালি জানিও, আমি তোমাদেরকে পার্সোনালি শেয়ার করে দেবো। আর তোমরা প্রতিদিন সকাল 7টায় জিকে ক্লাস হবে, বা জিকে ক্লাস হয় আমাদের। ঠিক আছে, সকাল 7টায় জিকে ক্লাস হয়, এবং সন্ধ্যা 7টায়, মনে রাখবে সন্ধ্যা 7টায় বাংলা এবং ইংলিশ। ঠিক আছে,
বাংলা এবং ইংলিশ এই দুটো ক্লাস মানে মিক্সড করে হয়, কখনো কোনো দিন বাংলা হয়, কোনো দিন ইংলিশ হয়। আর ম্যাথের ক্লাসটা কিন্তু আমরা ইউটিউবে যখন দিই সেটা হচ্ছে ম্যাথের ক্লাসটা আমি যখন ইউটিউবে দিই তখন তোমাদেরকে টাইমটা আমি টেলিগ্রামে বলে দিই। তোমরা যারা টেলিগ্রামে, তোমরা যদি এখানে গ্রুপে আসো মানে তোমরা জানতে পারবে, তোমরা যারা টেলিগ্রামে জয়েন হওনি টেলিগ্রামে জয়েন করে নিও, ঠিক আছে? চলো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা, আর একটা কথা বলি, এমটিএস এর কিন্তু নোটিফিকেশান চলে এসছে। হ্যাঁ, এমটিএস এর যারা এলিজেবল, তোমরা দেখবে ম্যাম একটা কিন্তু তোমাদের এমটিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দিয়েছে, একদম পুরো কারা কারা পরীক্ষায় বসতে পারবে, ঠিক আছে, বয়স কত, কত বয়স লাগবে, হ্যাঁ, কোন সাবজেক্ট থাকবে, মানে কোন সিলেবাস, কোন পার্ট থেকে কত নাম্বার আসবে, পুরোটা ডিসকাস করে দিয়েছে ম্যাম। তোমরা একটু ওই ক্লাসটা দেখে নিও, ইউটিউবে দেওয়া আছে, ঠিক আছে, একটু দেখে নিও। চলো তাহলে।